সেইবার ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম কেদারনাথে। সেইখানে দাঁড়িয়ে স্পষ্ট অনুভব করেছিলাম মানুষ কত ক্ষুদ্র, আর এই সৃষ্টির মহাশক্তি কত অপরিসীম। কিন্তু সেই অপার প্রশান্তির আড়ালে লুকিয়েছিল এমন এক অভিজ্ঞতা যা আজও আমার জীবনে রয়ে গেছে। মধ্যবয়স্ক লোকটি আমাকে ভালো করে দেখে নিয়ে বললেন, নমস্কার। আপনাকে দেখে তো সাধক বলেই মনে হচ্ছে। আপনি বুঝি তীর্থ করতে এসেছেন? হ্যাঁ, আমি তারানাথ চক্রবর্তী। ঘুরে বেড়াই আর সাধনা করি। এই কেদারনাথ ভ্রমণে আর মহাদেবের দর্শনে এসেছি। আসলে এই পাশেই আমাদের গ্রাম পদ্মঝিল। খুব একটা দূরে নয়, এখান থেকে কয়েক কিলোমিটার পথ হবে। অনেক দিন ধরেই আমাদের গ্রামে একটা অদ্ভুত বিপদ নেমে এসেছে। কিভাবে বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। হরিরামবাবু, আপনি চিন্তা করবেন না। সমস্যার কোনো না কোনো সমাধান ঠিকই পাওয়া যাবে। আমি আমার সাধ্যমতো আপনাদের সাহায্য করার চেষ্টা করব। এই দিকটায় আমাদের গ্রামের লোকজন খুব একটা আসে না, কিন্তু গত 1.5 মাস ধরে এই নিয়ে 10 জন মানুষকে চিতাবাঘে টেনে নিয়ে গেছে। আমি যা করেছি মায়ের আশীর্বাদেই করেছি। আমি এদের মায়ের নামে বলি দিয়ে তাদের আত্মা নিজের কাছে বন্দি করে রেখেছি। এরপরেই আমি হয়ে উঠব সাধকদের মধ্যে শ্রেষ্ঠ। তখন আমার ক্ষমতা থাকবে সবার থেকে বেশি। শীতকাল মানেই আমার কাছে যেন মাঘ মাসের গভীর ছোঁয়া, কারণ এই মাসটাই শীতকে সত্যিকারের আপন করে তোলে। কুয়াশা ঢাকা ভোর, নিঃশব্দে ঝরে পড়া শিশির, রোদের মোলায়েম উষ্ণতা, সব মিলিয়ে মাঘ যেন শীতের সবচেয়ে অনুভূতিপূর্ণ রূপ। মনে হয় প্রকৃতি নিজেই সাদা চাদর মুড়ি দিয়ে নিঃশব্দে আমাদের জড়িয়ে ধরে আছে। সেই শীতের হাওয়ায় কাঁপতে কাঁপতেই আজ মটলেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। নিঃশ্বাস ফেললেই যেন সাদা ধোঁয়ার মতো বাষ্প বেরিয়ে আসছে। হাত দুটো শালের ভাঁজে লুকিয়ে রেখেও ঠান্ডার কামড় পুরোপুরি থামানো যাচ্ছে না। কয়েকদিন ধরে কাজের ব্যস্ততায় তারানাথের বাড়িতে যাওয়াই হয়ে ওঠেনি। প্রতিদিনই ভেবেছি আজ যাব, কিন্তু কোনো না কোনো অজুহাত এসে আমাকে আটকে রেখেছে। তবে আজ আর নিজেকে আটকে রাখতে পারলাম না। মনে হচ্ছিল না গেলে যেন ভিতরের একটা অদৃশ্য টান আরও ভারী হয়ে উঠবে। আমি আর কিশোরী পাশাপাশি হাঁটছি মটলিনের সেই চেনা রাস্তা ধরে। দেখেছো? হ্যাঁ, মাঘের ঠান্ডা কেমন মনে হচ্ছে, হাড়ের ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছে। ওরে বাবারে! হ্যাঁ, কিন্তু এই ঠান্ডার মাঝেই তো একটা অদ্ভুত টান আছে। শীতটা কষ্ট দেয় ঠিকই, কিন্তু তবুও কেমন যেন ভালো লাগে। হ্যাঁ, তোমার আবার সব কিছুতেই ভালো লাগা খুঁজে পাও। আমি তো শুধু ঠান্ডাতেই জমে যাচ্ছি। আরে, ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে তাঁর ঘটনা শুনতে বসলেই দেখবে সমস্ত ঠান্ডা কেটে যাবে। তখন আর ঠান্ডা লাগবেই না। সে ঠিকই বলেছ। ঠাকুরমশাইয়ের গল্প শোনার সময় বাইরের কোনো কিছুর দিকেই আর সেরকম খেয়াল থাকে না। মনে হয় যেন গভীরভাবে তার গল্পের ভেতরেই হারিয়ে যাচ্ছি। হ্যাঁ, উনি এমনভাবে বলেন যেন মনে হয় সবকিছু চোখের সামনে ঘটছে। কখন যে সময় কেটে যায় টেরই পাওয়া যায় না। হ্যাঁ, আর ওনার গলার সেই শান্ত স্বরটা শুনলেই কেমন যেন মনটা একেবারে স্থির হয়ে যায়। যাই হোক, মনে করে নিয়েছো তো? এ আর বলতে ভায়া, না নিলে তো উনি গল্পই শোনাবেন না। দুজনে মিলে কথা বলতে বলতে এসে পৌঁছলাম তারানাথের বাড়িতে। দরজার সামনে গিয়ে কড়া নাড়তেই ভেতর থেকে পায়ের শব্দ শোনা গেল। একটু পরেই দরজা খুলল চারি। আপনারা অনেকদিন পর এলেন কাকাবাবু। বাবা আপনাদের আসার অপেক্ষায় ছিলেন। অফিসের কাজের এত চাপ ছিল যে আশা হয়ে ওঠেনি। আপনারা বসুন, আমি আপনাদের জন্য গরম চা আর মুড়ি মাখা নিয়ে আসছি। এই বলে চারি ভেতরের ঘরে চলে গেল। আমরা এগিয়ে গিয়ে তারানাথের কাছে দাঁড়ালাম। দেখলাম তিনি তক্তপোষের ওপর বসে মন দিয়ে কুষ্টি বিচার করছেন।
আরে এসো এসো, বসো। অনেকদিন পর এলে, হ্যাঁ? আমরা তক্তপোষের সামনে গিয়ে বসলাম। এই শীতের দিনে আপনার মুখে গল্প না শুনলে যে দিন ভালো যায় না, তাই চলে এসেছি। কতবার বলেছি ওগুলো কোনো গল্প নয়, আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। কিশোরীর এই অভ্যাসটা আর গেল না। ইচ্ছে করেই এমন কথা বলে, তারানাথকে একটু রাগিয়ে তোলে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমি তাড়াতাড়ি বলে উঠলাম, আরে ঠাকুরমশাই, এই শীতের দিনে সত্যিই সেই সব ঘটনা না শুনলে ভালো লাগে না, তাই তো ছুটে ছুটে আসি। অবশ্যই বলবো। এমন সময় ভেতরের ঘর থেকে চারি চায়ের কাপ আর মুড়ি মাখা নিয়ে সামনে এনে রাখল। সত্যি এই গরম চায়ের সঙ্গে মুড়ি মাখা আর আপনার মুখ থেকে শোনা সেই সব পুরনো ঘটনার আলাদাই মজা। তোমরা না শুধু খাওয়া আর শোনা, এই দুটো কথাই ভাবো। আমরা ধীরে ধীরে খাওয়া শেষ করলাম। তারপর কিশোরী পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে তারানাথের দিকে এগিয়ে দিল। এই নিন, আপনার জন্য এনেছি। বুঝলাম। তা আজ বেশ কিছু শোনার ইচ্ছে নিয়ে এসেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে তাড়াতাড়ি শুরু করুন, আমাদের যে আর তর সইছে না। তারানাথ মুচকি হেসে একটু গলা পরিষ্কার করে বলতে শুরু করলো। আজ যে ঘটনাটা তোমাদের শোনাবো সেটা আমার ভবঘুরে জীবনেরই আরেক ঘটনা। তোমাদের আগে যে নীল শ্মশানের 10 দ্বারের ঘটনার কথা বলেছিলাম, এটা ঠিক তার পরের ঘটনা। সেই ঘটনার রেশ যেমন আমার জীবনে গভীর প্রভাব ফেলেছিল, ঠিক তেমনভাবেই এই ঘটনার ছায়াও আমি আজ পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি। তবে প্রতিটি ঘটনার অভিজ্ঞতাই আমাকে নতুন নতুন অনেক কিছু শিখিয়েছে। যাই হোক, তা সেইবার ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম কেদারনাথে, উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের কোলে সেই স্থান। পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে প্রাচীন পাথরের মন্দিরটি। বাহ্যিক চাকচিক্য কিছু নেই, কিন্তু তার গাম্ভীর্যে এমন এক শক্তির ছাপ যে প্রথম দর্শনেই মাথা নত হয়ে আসে। মনে হয় কত যুগের তপস্যা, কত যুগের আরাধনা জমে আছে তার প্রতিটি পাথরের গায়ে। সামনে বিস্তৃত পাথরের প্রাঙ্গণ, চারপাশে আরো কয়েকটি ছোট মন্দির, নিস্তব্ধ অথচ গভীর এক উপস্থিতি সর্বত্র। সত্যি বলছি, কেদারনাথ এমন একটা জায়গা, সেখানে পা দিতেই মনে হলো যেন ভিতরের সব অশান্তি কেউ চুপচাপ থামিয়ে দিল। একটা অদ্ভুত প্রশান্তি বুকের ভেতরে নেমে এলো। চারিদিকে শুধু তুষারে ঢাকা পর্বতশৃঙ্গ, হিমেল হাওয়া কাঁপিয়ে দিচ্ছে শরীর, আর আকাশটা এত স্বচ্ছ যে মনে হয় হাত বাড়ালেই ছুঁতে পারব। মন্দিরের ঘণ্টাধ্বনি ধীরে ধীরে ভেসে আসছিল। সে শব্দ কানে নয়, যেন সরাসরি অন্তরে এসে বাজছিল। আমি জীবনে অনেক তীর্থস্থানে ঘুরেছি, বহু সাধু সন্ন্যাসীর সঙ্গ পেয়েছি, কিন্তু কেদারনাথের মতো এমন নিস্তব্ধ অথচ এমন অন্তর্লীন শক্তিতে পূর্ণ স্থান আমি খুব কমই দেখেছি। সেইখানে দাঁড়িয়ে স্পষ্ট অনুভব করেছিলাম মানুষ কত ক্ষুদ্র, আর এই সৃষ্টির মহাশক্তি কত অপরিসীম। কিন্তু সেই অপার প্রশান্তির আড়ালে লুকিয়েছিল এমন এক অভিজ্ঞতা যার অভিঘাত আজও আমার জীবনে রয়ে গেছে। তারানাথ একটা সিগারেট ধরিয়ে নিয়ে সেটাতে একটা শুক টান দিয়ে বলে উঠল, অনেকটা পথ যেতে হয়েছিল, তাই শরীরটাও বেশ ক্লান্তই ছিল। ভগবান শিবের দর্শন করব, তার আগে একটু বসে বিশ্রাম নিই, এইটা ভেবেই মন্দিরের সিঁড়িতেই গিয়ে বসলাম। ঠান্ডা পাথরের সিঁড়ি, তার উপর হালকা তুষারের আস্তরণ, চারপাশে ভক্তদের আসা যাওয়া তো চলেইছে। কেউ প্রণাম করছে, কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে রয়েছে। আমি বসে শুধু শ্বাসটা ঠিক করার চেষ্টা করছিলাম, তবে মনে হচ্ছিল শরীর ক্লান্ত হলেও মনটা যেন অদ্ভুতভাবে হালকা হয়ে গেছে।
আমার থেকে দুধাপ নিচে সিঁড়িতে দুজন লোক বসেছিল, একজন মধ্যবয়স্ক আর একজন তরুণ। তাদের কথাগুলো অস্পষ্ট আমার কানে এসে পৌঁছালো। অজান্তেই আমি মন দিয়ে শুনতে লাগলাম। মধ্যবয়স্ক লোকটি পাশের তরুণটিকে বলল, মহাদেবের কাছে প্রার্থনা করব, যদি এই সমস্যা থেকে বেরোনোর কোনো পথ উনি দেখিয়ে দেন, কোনো না কোনো সমাধান নিশ্চয়ই আমরা পাব। জানি না কাকামশাই, কত কিছুই তো চেষ্টা করলাম। যদি সত্যিই মহাদেব আমাদের পথ দেখান, তাহলে আমাদের গ্রামটা অন্তত উজাড় হওয়া থেকে বেঁচে যাবে। তাদের কথা শুনে আমার মনে হলো নিশ্চয়ই কোনো গভীর বিপদে পড়েই তারা মহাদেবের কাছে ছুটে এসেছে। অজান্তেই আমার মনটা কেমন যেন ভারী হয়ে উঠল। আমি মনে মনে মহাদেবের কাছে আর্জি জানালাম, হে মহাদেব, তোমার কাছেই তো মানুষ তার সব দুঃখ কষ্ট নিয়ে আসে। তাদের নিরাশ করো না, তাদের কোনো না কোনো পথ দেখিয়ে দাও। এই ভেবেই আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে মন্দিরের দিকে এগোলাম। মন্দিরের ভেতরে ঢুকতেই দেখলাম আলো খুব বেশি নয়, কয়েকটা প্রদীপ জ্বলছে, আর ধূপের ধোঁয়ায় চারপাশটা একটু আবছা হয়ে আছে। মাঝখানে পাথরের শিবলিঙ্গ, তার ওপর ভক্তরা একে একে জল ঢালছে, বেলপাতা দিচ্ছে। পাথরের মেঝেটা ঠান্ডায় একেবারে জমাট, পা রাখতেই ঠান্ডা যেন শরীরের ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছিল। তবুও ভেতরের পরিবেশটা কিন্তু খুব শান্ত ছিল। মনে হচ্ছিল বাইরে যতই কোলাহল থাকুক না কেন, এই জায়গাটার মধ্যে কিন্তু একটা আলাদা স্থিরতা আছে। আমি শিবলিঙ্গের মাথায় জল ঢেলে সবার মঙ্গল কামনা করলাম। তারপরে প্রণাম করে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম। আমি বাইরে বেরিয়ে আসার সময় দেখলাম সেই দুজনও মন্দিরের ভেতরে প্রবেশ করল। কি মনে হলো, আমি সিঁড়ির একপাশে দাঁড়িয়ে তাদের বেরোনোর অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর তারা যখন বাইরে এলো, আমি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেলাম। বিনয়ের সঙ্গে বললাম, নমস্কার, আপনারা কি এই আশেপাশের গ্রামের লোক? তারা দুজনেই একটু অবাক হয়ে আমার দিকে তাকালো। মধ্যবয়স্ক লোকটি আমাকে ভালো করে দেখে নিয়ে বললেন, নমস্কার, আপনাকে দেখে সাধক বলেই তো মনে হচ্ছে। আপনি বুঝি তীর্থ করতে এসেছেন? আগে হ্যাঁ, আমি তারানাথ চক্রবর্তী, ঘুরে বেড়াই, সাধনা করি। এই কেদারনাথ ভ্রমণে আর মহাদেবের দর্শনে এসেছি। আচ্ছা আচ্ছা, আমি হলাম হরিরাম, আর ও হলো আমার ভাতিজা গোপাল। তরুণটি সম্মানের সঙ্গে মাথা ঝুঁকিয়ে বলল, নমস্কার। তাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম ভেতরে যেন গভীর কোনো চিন্তা কাজ করছে। আমি ধীরে জিজ্ঞেস করলাম, আপনাদের কথা শুনলাম, কোনো সমস্যায় পড়েছেন বুঝি? এই প্রশ্ন শুনে দুজনেই একবার চোখাচোখি করল, যেন ভাবছে যে আমাকে বলা উচিত হবে কিনা। আসলে এই পাশেই আমাদের গ্রাম পদ্মঝিল, খুব একটা দূরে নয়, এখান থেকে কয়েক কিলোমিটারের পথ হবে। অনেক দিন ধরেই আমাদের গ্রামে একটা অদ্ভুত বিপদ নেমে এসেছে। কিভাবে বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তার কথায় একটা চাপা উদ্বেগ স্পষ্ট ছিল। পাশে দাঁড়ানো গোপাল চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আপনি চাইলে আমাকে পুরোটা খুলে বলতে পারেন। যদি আমি কোনোভাবে আপনাদের সাহায্য করতে পারি তাহলে খুব খুশি হব। তাহলে চলুন আমাদের গ্রামে। আপনি তো ভ্রমণেই এসেছেন, না হয় কটা দিন আমাদের আতিথ্য গ্রহণ করবেন। হ্যাঁ, কাকা ঠিকই বলেছেন। গ্রামে গিয়েই সবকিছু ভালো করে বলতে পারবো আপনাকে। ঠিক আছে, যদি তাতে আপনাদের সুবিধা হয় তবে আমিও যেতে রাজি আছি। তাহলে আর দেরি না করে চলুন না। পথটা একটু দীর্ঘ, সন্ধ্যা নামার আগে পৌঁছতে পারলে ভালোই হয়। হরিরাম কথাটি বলার পর আমরা মন্দিরের প্রাঙ্গণ ত্যাগ করে ধীরে ধীরে নিচের পথ ধরলাম। পাহাড়ি সেই পথ কখনো রুক্ষ পাথরে ভরা, আবার কখনো সরু মাটির সরণি হয়ে ঢাল বেয়ে নেমে গেছে। দুপাশে সাদা বরফ জমে আছে, তার ফাঁক গলে কোথাও শুকনো ঘাস,
কোথাও ছোট ছোট ঝোপ মাথা তুলে আছে। পায়ের নিচে বরফ চূর্ণ হয়ে যে মৃদু মচমচ শব্দ উঠছিল তা চারপাশের নিস্তব্ধতায় আরও স্পষ্ট হয়ে কানে আসছিল। হিমেল বাতাস মাঝে মধ্যেই তীব্র হয়ে উঠছিল। শ্বাস নিলেই শীতলতা বুকের ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছিল। দূরে তুষার ঢাকা পর্বতশ্রেণী বিকেলের আলোয় ধীরে ধীরে রং বদলাচ্ছিল, সোনালি থেকে লালচে, তারপরে ক্রমে গাঢ় ছায়ায় মিশে যাচ্ছিল। হরিরাম সামনে পথ দেখিয়ে নিয়ে চলেছিল, আর গোপাল মাঝে মধ্যে পিছন ফিরে দেখে নিচ্ছিল আমি ঠিক মতো আসছি কিনা। মাঝে মাঝে তারা নিজেদের মধ্যে আস্তে করে কিছু কথা বলছিল, যদিও মুখের ভাব দেখে সেটা বোঝা যাচ্ছিল যে দুজনেই যেন গভীর কোনো চিন্তায় ডুবে আছে। আমি নীরবে হাঁটছিলাম। চারপাশের সেই অস্বাভাবিক নিস্তব্ধতা আর অদ্ভুত পরিবেশ আমার মনে একটা অজানা অনুভূতির জন্ম দিচ্ছিল। মনে হচ্ছিল এ কেবল কোনো গ্রামের দিকে যাওয়া নয়, বরং ধীরে ধীরে আমি কোনো অজানা ঘটনার দিকেই এগিয়ে চলেছি। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা পথ পেরিয়ে আমরা গিয়ে পৌঁছালাম পদ্মঝিল গ্রামে। পাহাড়ের ঢাল বেয়ে নেমে ছোট্ট এক সমতল জায়গায় গড়ে উঠেছে গ্রামটা। চারপাশে ঘন দেবদারু আর পাইন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে, তাদের ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া সাঁই সাঁই করে বইছে। কয়েকটা কুঁড়ে ঘরের চিমনি থেকে পাতলা ধোঁয়া উঠছিল। বুঝতে পারছিলাম সন্ধ্যার রান্নার প্রস্তুতি চলছে। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে, তার লালচে আলো পড়ে পুরো গ্রামটাকে কেমন যেন নিস্তব্ধ আর ক্লান্ত দেখাচ্ছিল। গ্রামে ঢুকতেই আমার চোখে পড়ল এখানে লোকজন খুব কম। যে কজন দূরে দাঁড়িয়েছিল তারা ভীত আর কৌতূহলী দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল। কোথাও কোনো কোলাহল নেই, যেন পুরো গ্রামের ওপরে এক অদৃশ্য চাপা নীরবতা নেমে এসেছে। আমি তখনই বুঝতে পারলাম হরিরাম যে বিপদের কথা বলছিল তার ছায়া ইতিমধ্যেই এই গ্রামটার ওপরে গভীরভাবে পড়ে গেছে। এই হলো পদ্মঝিল। একসময় খুব সুখের গ্রাম ছিল, কিন্তু এখন সে বাকিটা আর শেষ করল না, শুধু দীর্ঘশ্বাস ফেলে সামনে হাঁটতে লাগল। আর সেই দীর্ঘশ্বাসের ভার যেন পুরো গ্রামটার নীরবতার সঙ্গে মিশে গেল। হরিরামবাবু, আপনি চিন্তা করবেন না, সমস্যার কোনো না কোনো সমাধান ঠিকই পাওয়া যাবে। আমি আমার সাধ্যমতো আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আপনার কথাই একটু ভরসা পেলাম বাবুজি। কটা মাস ধরে আমাদের সঙ্গে যা সব হচ্ছে তাতে সত্যিই আমরা খুব চিন্তায় ছিলাম। হরিরামবাবুর সঙ্গে গ্রামের সরু সড়ক ধরে হাঁটতে হাঁটতে আমরা এক সময় একটি কুঁড়ে ঘরের সামনে এসে পৌঁছালাম। ঘরটা ছোট, কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল খুব যত্ন করে বানানো। মাটির দেওয়াল, বাইরে থেকে কাদা আর খড় মিশিয়ে লেপা, কোথাও কোথাও সময়ের চিহ্ন পড়ে একটু ফেটে গেছে। ছাউনি দেওয়া খড়ের চালটা ঢালু হয়ে নেমে এসেছে, যাতে বরফ বা বৃষ্টি সহজেই গড়িয়ে পড়ে। দরজাটা কাঠের, পুরনো হলেও বেশ মজবুত, আর তার উপরে শুকনো পাইন পাতার ঝুড়ি ঝুলছে। ঘরের সামনে ছোট্ট একটা উঠোন, সেখানে কয়েকটা কাঠের গাদা সাজানো। বুঝতে পারছিলাম শীতের আগুন জ্বালানোর জন্য জমিয়ে রাখা। এক কোণে মাটির চুলোর পাশে কালো ধোঁয়ার দাগ লেগে আছে, আর কাছেই একটা পুরনো লোহার হাঁড়ি উল্টো করে রাখা। উঠোনের চারপাশে কাঁটা তারের মতো শুকনো ডাল পুঁতে ছোট্ট বেড়া করা, যেন ঘরটাকে যতটা সম্ভব ঠান্ডা হাওয়া আর বন্য পশুর হাত থেকে বাঁচিয়ে রাখা হয়েছে। সব মিলিয়ে কুঁড়ে ঘরটা খুবই সাধারণ, কিন্তু তার মধ্যে গৃহস্থ মানুষের পরিশ্রম আর সাদামাটা জীবনের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। আসুন, এই হলো আমার কুঠরি। সত্যি বলতে কি, আমার প্রতি তাদের এই আন্তরিক ব্যবহারটা আমার বেশ ভালো লাগছিল। তোমরা তো জানোই, জীবনে ইতিমধ্যেই অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, কিন্তু সবার কাছ থেকে যে ভালো ব্যবহার পেয়েছি তা তো নয়। আবার হরিরামবাবুর মতো মানুষের সঙ্গেও পরিচয় হয়েছে, যারা নিজের স্বার্থের আগে অন্যের কথা ভাবে।
এদের মতো মানুষদেরই আমার বেশি ভালো লাগে, কারণ এরা শুধু নিজের কথা ভাবেন না, আশেপাশের মানুষের ভালো মন্দের খোঁজও রাখেন। আসলে এই দুনিয়ায় বেশিরভাগ মানুষ নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে। অন্যের কথা ভাবার সময় খুব কম জনই রাখে। তাই এমন সরল এবং আন্তরিক মানুষ দেখলে মনটা আলাদা করে ভালো হয়ে যায়। যাই হোক, আমি বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ততক্ষণে গোপাল গিয়ে বাড়ির অন্য সদস্যদের ডেকে এনেছে। হরিরাম বাবুর স্ত্রীও তার মতোই সদয় স্বভাবের, মুখে নম্রতা আর কথায় আন্তরিকতা। তাদের ছেলেটিও খুব মিষ্টি, একটু লাজুকভাবে দূর থেকে আমায় দেখছিল। যাই হোক, হরিরাম বাবু আমার জন্য হাত মুখ ধোয়ার ব্যবস্থা করে দিলেন। উঠোনের এক কোণে কলসিতে জল রাখা ছিল। ঠান্ডা জল হাতে পড়তেই পাহাড়ি শীতের ছোঁয়া আরো ভালো করে টের পেলাম। তবুও সেই আন্তরিক আপ্যায়নের উষ্ণতায় ঠান্ডাটা যেন একটু কমই মনে হচ্ছিল। তারপর তিনি আমায় নিয়ে গেলেন বাড়ির ভেতরে। ততক্ষণে প্রকৃতির নিয়মমাফিক চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। বাইরে হিমেল হাওয়ার শব্দ শোনা যাচ্ছে, আর দূরের পাহাড়গুলো অন্ধকারে মিলিয়ে গেছে। ঘরের ভেতরে হরিরামবাবুর স্ত্রী লণ্ঠনের আলোয় খাবার সাজাচ্ছেন। দুটো মতো কুপিও জ্বালিয়ে রাখা হয়েছে। সেই মৃদু হলুদ আলোয় কুঁড়ে ঘরের ভেতরটা একটা আলাদা উষ্ণতায় ভরে উঠেছে। মাটির দেওয়ালে আলো ছায়ার নরম খেলা চলছে। আসুন বাবু, খেয়ে নেবেন। আমি কিছু না বলে মৃদু হেসে বসে পড়লাম। সত্যি বলতে খিদেটা যে বেশ ভালোই পেয়েছে সেটা তখন আমি টের পেলাম। এতটা পথ হেঁটে আসার সময় ঠিক বুঝিনি। তখন মাথায় ঘুরছিল এই গ্রামের বিপদের কথা। এখন খাবার সামনে পেয়ে খিদেটা যেন একেবারে চাগাড় দিয়ে উঠল। গরম ভাত, ডাল আর সামান্য সবজি, খুবই সাধারণ খাবার, কিন্তু সেই মুহূর্তে তার গন্ধই আমার মন ভরিয়ে দিচ্ছিল। তাই আর কথা না বাড়িয়ে নীরবে খেতে শুরু করলাম। খেয়ে ওঠার পর হরিরাম বাবু আমার জন্য একটি আলাদা ঘরের ব্যবস্থা করে দিলেন। ছোট্ট মাটির ঘর, কোণে একটি খাটিয়া পাতা, তার উপর পরিষ্কার কম্বল ভাঁজ করে রাখা। বাবু, আজ আপনি একটু বিশ্রাম করুন, কাল সকালে না হয় সব খুলে বলবো। এতটা পথ পাড়ি দিয়ে এসেছেন, আপনাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। তাই হোক। আমি আর আপত্তি করলাম না। সত্যিই শরীরটা ভেঙে আসছিল। সারাদিনের হাঁটা চলার ক্লান্তি তখন যেন একসঙ্গে চেপে বসেছে। তাই আর কিছু না ভেবে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। বাইরে ঠান্ডা হাওয়ার শব্দ ভেসে আসছিল, আর কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরদিন ভোরের পর হঠাৎ বাইরে শোরগোল শুনে ঘুমটা ভেঙে গেল। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। দেখলাম হরিরাম বাবু তার স্ত্রীর সঙ্গে গম্ভীর মুখে কথা বলছেন। উঠানে গোপাল কয়েকজন গ্রামবাসীর সঙ্গে উত্তেজিতভাবে কিছু নিয়ে আলোচনা করছে। সবার মুখেই উৎকণ্ঠার ছাপ। আমাকে দেখে হরিরাম বাবু এগিয়ে এসে বললেন, ওহ, আপনি উঠে পড়েছেন? আসুন, আগে হাত মুখ ধুয়ে নিন, তারপর আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা বলতে আপনাকে যে বিপদের কথাটা বলেছিলাম সেটা আবার হয়েছে। তবে আপনি নিজের চোখে না দেখলে ঠিক বুঝতে পারবেন না। তার গলায় স্পষ্ট দুশ্চিন্তা ছিল। আমি বাইরে তাকিয়ে দেখলাম গোপাল ইতিমধ্যেই কয়েকজন গ্রামবাসীকে নিয়ে কোথাও রওনা দিচ্ছে। বিষয়টা যে গুরুতর তা বুঝতে আমার অসুবিধে হলো না। আমি হাত মুখ ধুয়ে ভেতরে আসতেই হরিরাম বাবুর স্ত্রী আমার সামনে হালকা সকালের জল খাবার এনে রাখলেন। বাবু, আগে একটু খেয়ে নিন, তারপর আমরা যাব। আমি বাইরে আপনার জন্য অপেক্ষা করছি। আমি দ্রুত খাবার খেয়ে বাইরে বেরিয়ে এলাম। হরিরাম বাবু অপেক্ষা করছিলেন। আমাকে দেখে কিছু না বলে এগিয়ে চললেন। আমিও তার পাশে হাঁটতে শুরু করলাম। গ্রামের সরু সড়ক দিয়ে যাবার সময় লক্ষ্য করলাম প্রায় প্রতিটা বাড়ির সামনে দু একজন করে মানুষ দাঁড়িয়ে আছে। কারো মুখে উদ্বেগ, আবার কারো চোখে আতঙ্কের ছাপ।
কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু তাদের দৃষ্টিতে যেন অজস্র প্রশ্ন। মনে হচ্ছিল পুরো গ্রামটাই যেন কোনো অদৃশ্য আশঙ্কায় আচ্ছন্ন। আমরা দ্রুত পা চালিয়ে এগিয়ে চললাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর গ্রামের এক প্রান্তে এসে পৌঁছালাম। সামনেই দেখি পাহাড়ি জঙ্গল। যেহেতু গ্রামটা সমতলে অবস্থিত, তাই চারিদিকে উঁচু উঁচু পাহাড় ঘিরে রেখেছে। সেই পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসেছে গভীর জঙ্গল। গাছগুলো এত ঘন যে ভেতরে সূর্যের আলো পুরোপুরি পৌঁছতে পারে না। ঢালের ওপরে বরফের আস্তরণ স্পষ্ট। সাদা চাদরে ঢাকা পড়ে আছে পুরো পাহাড়। সমতল জমিতে বরফ ততটা জমেনি, কিন্তু উপরের দিকগুলো একেবারে বরফে মোড়া। সামনে দেখলাম কয়েকজন গ্রামবাসীর ভিড় জমেছে। গোপালকে দেখলাম, সে সকালেই যাদের সঙ্গে কথা বলছিল তাদেরই সঙ্গে এখন উত্তেজিত গলায় কিছু আলোচনা করছে। সবার মুখেই উদ্বেগ। কেউ কেউ নিচের দিকে তাকিয়ে কি যেন দেখছে। হরিরাম সামনে দাঁড়ানো লোকগুলোকে আস্তে করে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে একেবারে সামনে গিয়ে দাঁড়ালেন। সামনের দৃশ্য দেখে আমি থমকে গেলাম। বরফের আস্তরণের ওপরে স্পষ্ট কিছু চিহ্ন দেখা যাচ্ছে, যেন ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। দেখে তো মনে হচ্ছে কাউকে টানতে টানতে জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। কিছু পায়ের ছাপও স্পষ্ট বোঝা যাচ্ছে। তার পাশে একজন মানুষের পোশাকের ছেঁড়া টুকরো পড়ে আছে। বরফের সাদা চাদরের ওপর ফোঁটা ফোঁটা রক্ত জমে লাল হয়ে উঠেছে। আমি নিচু হয়ে পায়ের ছাপগুলো ভালো করে লক্ষ্য করতে লাগলাম। প্রথম দেখাতেই বুঝলাম এটা কোনো মানুষের পায়ের ছাপ নয়। আকারে বড়, নখের দাগ স্পষ্ট, গভীরভাবে বরফে বসে গেছে। আমি গভীরভাবে সেই চিহ্নগুলোর দিকে তাকিয়ে আছি দেখে হরিরামবাবু ধীরে বললেন, এগুলো পাহাড়ি চিতাবাঘের পায়ের ছাপ। তার কণ্ঠে ভয়ের সঙ্গে একরকম অসহায়তাও মিশেছিল। আমি আবার ছাপগুলো পরীক্ষা করলাম। সত্যি চিতার পায়ের ছাপের মতোই, কিন্তু আমার কাছে কোথাও যেন কিছু অস্বাভাবিক লাগছিল, যেন সাধারণ শিকার নয়, এর পেছনে অন্য কিছু আছে। এটা কিভাবে সম্ভব? একটা বাঘ এসে একটা মানুষকে তুলে নিয়ে গেল আর আপনারা কেউ টের পেলেন না? এই দিকটায় আমাদের গ্রামের লোকজন খুব একটা আসে না, কিন্তু গত 1.5 মাস ধরে এই নিয়ে 10 জন মানুষকে চিতাবাঘ টেনে নিয়ে গেছে। আপনারা কি বাঘটাকে ধরার চেষ্টা করেননি? চেষ্টা তো করা হয়েছে বাবু, কিন্তু কোনো লাভ হয়নি। সত্যি বলতে কি, আগে কখনো এভাবে চিতাবাঘের হামলা হয়নি, তো তাই কেউ বুঝতে পারছে না। এদিকে হঠাৎ কি করে চিতাবাঘ এলো, কোথা থেকেই বা এলো। তার মানে এটা কি সত্যি চিতাবাঘের কাজ? হ্যাঁ, এটা চিতাবাঘেরই কাজ, কারণ তার পায়ের ছাপ তো স্পষ্ট দেখা যাচ্ছে। এই চিহ্ন চিতাবাঘ ছাড়া আর কোনো কিছুরই হতে পারে না। আমি আবার বরফের ওপরে থাকা ছাপগুলোর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, যদি সত্যি বাঘে কোনো মানুষকে নিয়ে যায়, তাহলে সে তো এই পথ ধরেই গেছে। আপনারা কি গিয়ে দেখেননি যে কোথায় নিয়ে গেছে সেই মানুষটাকে? হ্যাঁ, খোঁজার চেষ্টা করেছি, কিন্তু এই পথ ধরে কিছুটা যাওয়ার পর বরফের উপর আর চিতাবাঘের কোনো ছাপই পাওয়া যায়নি। তবুও আমার মনের ভেতরে নানা রকমের প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কাল রাতে চিতাবাঘ এসে একটা জলজ্যান্ত মানুষকে তুলে নিয়ে চলে গেল, আর আমরা কেউই কিছু টের পেলাম না। এটা কতটা সম্ভব আমার জানা নেই। তবুও মনে হলো এই পথ ধরে একবার গিয়ে নিজের চোখে দেখে আসা উচিত। হয়তো কিছু না কিছু সূত্র পাওয়া যেতে পারে। আমি ঠিক মুখ খুলে সেই কথাটাই বলতে যাব, এমন সময় হঠাৎ ওখানে আরো 3 জন এসে উপস্থিত হলো। একজন আগে, আর তার পিছনে রয়েছে আরো 2 জন। তবে সামনে যিনি এগিয়ে আসছিলেন তার হাঁটা চলার ভঙ্গিতেই একটা অহংকারী ভাব স্পষ্ট বোঝা যাচ্ছিল। ইনি কে? ইনি হলেন গ্রামের মোড়লের ছেলে দেবেন্দ্র সিং। তোমরা তো জানোই
মানুষকে দেখে সে ভালো না মন্দ সেটা বিচার করার ক্ষমতা একজন সাধকের থাকে, তা সেই ক্ষমতা আমারও ছিল। তাই দেবেন্দ্র সিংকে প্রথম দেখাতেই আমার মনে হলো লোকটার ভেতরে যেন কিছু একটা আছে, এমন কিছু যা আমাকে অজান্তেই খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছিল। দেবেন্দ্র সামনে এসে দাঁড়িয়ে চারপাশে একবার তাকিয়ে বলল, এই সবই তোমাদের পাপের ফল। তোমরা যদি এমন কাজ না করতে তাহলে আজ এমন দিন দেখতে হতো না। তার কথা শুনে গ্রামবাসীদের মধ্যে একটা চাপা ভয়ের সঞ্চার হলো। কেউ কেউ মুখ চাওয়াচাবি করতে লাগলো, তবে গোপাল একটু জোর গলায় বলল, আমরা কোনো ভুল কাজ করিনি, আপনি মিথ্যা মিথ্যা আমাদের দোষ দিচ্ছেন। তাই নাকি রে? এখন তোর মতো একটা নগণ্য মানুষ কি কার ভুলের বিচার করবে? তুই কি জানিস না আমি কে? তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে আমি কিছুটা হতবাক হয়ে গেলাম। হরিরামবাবু তাড়াতাড়ি এসে বললেন, ক্ষমা করবেন বাবু, ও ছেলে মানুষ, ভুল করে ফেলেছে, আপনি রাগ করবেন না। কাকা, তুমি কেন ক্ষমা চাইছো? আমাদের ভুলটা কোথায়? উনি শুধু শুধু আমাদের দোষ দিচ্ছেন। কাকা, নিজের ভাইপোকে সামলান। কার সামনে দাঁড়িয়ে কথা বলছে সেটা একটু বোঝান, না হলে কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে। গোপাল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই হরিরামবাবু চোখের ইশারায় তাকে থামিয়ে দিলেন। গোপাল আর কিছু বলল না, দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। তার চোখে স্পষ্ট রাগের ছাপ দেখা যাচ্ছিল, কিন্তু কাকার কথা ভেবেই সে নিজেকে সংযত করল। মাফ করবেন বাবু, আমরা সামান্য মানুষ, ভুল করে ফেলেছি বাবু। দেবেন্দ্র তখন আমার দিকে একবার ভালো করে তাকালো। তার দৃষ্টিতে কেমন যেন তাচ্ছিল্যের ছাপ ছিল। উনি কে? উনি উনি ঘুরতে এসেছেন আমাদের গ্রামে। দেবেন্দ্র আমাকে মাথা থেকে পা পর্যন্ত একবার ভালো করে জরিপ করে নিয়ে বলল, ও আচ্ছা। তার চোখের দৃষ্টিতে কেমন যেন একরকম সন্দেহ আর অবজ্ঞার মিশ্র ভাব ছিল। তারপর সে চারপাশে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের দিকে তাকিয়ে আবার কঠিন গলায় বলল, আমি আগেই বলেছি, এই সব যা হচ্ছে সবই তোমাদের কাজের ফল। এই কথা বলে দেবেন্দ্র সেখান থেকে ঘুরে চলে গেল। তার পিছন পিছন তার দুই সঙ্গীও নীরবে হাঁটা দিল। তারা চলে যেতেই গোপাল আর নিজেকে সামলাতে পারল না। কাকা, তুমি এমন একটা মানুষের কাছে ক্ষমা চাইলে কেন? এতগুলো মানুষ নিখোঁজ হয়ে গেল, সেই দিকে এদের কোনো খেয়াল নেই, উল্টে শুধু আমাদেরকেই দোষ দিচ্ছে। ওরা আমাদের মনি ভয় গোপাল, ওদের কথা শোনা আমাদের কর্তব্য। এভাবে তাদের সঙ্গে কথা বলাটা ঠিক নয়। তোকে তো আমি এমন শিক্ষা দিয়ে বড় করিনি। গোপাল আর কিছু বলল না। রাগে তার মুখ শক্ত হয়ে গেল, কিন্তু সে চুপ করে রইল। তারপর হরিরাম আমার দিকে তাকিয়ে একটু অপ্রস্তুত ভঙ্গিতে বললেন, কিছু মনে করবেন না বাবু, চলুন এবার বাড়ি ফিরে যাওয়া যাক। না, আমি একবার এই পথটা ধরে গিয়ে দেখতে চাই। আচ্ছা চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আপনি গোপালের সঙ্গে যান। তারপর গোপালের দিকে তাকিয়ে বললেন, বাবুর খেয়াল রাখিস, আর বেশি দেরি করিস না, সময় মতো বাড়ি ফিরে আসিস। আমরা দুজনে মাথা নেড়ে সম্মতি জানালাম। তারপর আমি আর গোপাল বরফের ওপর পড়ে থাকা সেই পায়ের ছাপ অনুসরণ করে ধীরে ধীরে জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে যেতে লাগলাম। চারপাশের নিস্তব্ধতা যেন আরও ঘন হয়ে উঠছিল। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর হঠাৎই দেখলাম সেই পায়ের ছাপ আর নেই। বরফের ওপর যে টেনে নিয়ে যাওয়ার চিহ্নগুলো ছিল, সেইগুলোরও আর কোনো অস্তিত্ব চোখে পড়ল না। আমি ধীরে ধীরে আরও একটু এগিয়ে গেলাম। নিচু হয়ে বরফের ওপর ভালো করে খুঁটিয়ে দেখলাম, কিন্তু না, কোথাও কোনো চিহ্ন নেই। যেন হঠাৎ করেই সবকিছু অদৃশ্য হয়ে গেছে। আমার মনে তখন একের পর এক প্রশ্ন উঁকি দিতে লাগলো। যদি সত্যি চিতাবাঘ কাউকে টেনে নিয়ে যায়, তাহলে এত দূর পর্যন্ত তার কোনো চিহ্ন থাকবে না কেন? বরফের ওপর তো স্পষ্ট দাগ থাকারই কথা। এমনও তো নয় যে নতুন করে বরফ পড়ে সব দাগ ঢেকে গেছে। তাহলে তো আগের ছাপগুলোও দেখা যেত না, কিন্তু সেইগুলো তো স্পষ্টই দেখা গিয়েছিল।
আমি আরও একবার চারপাশে চোখ বুলিয়ে নিলাম, কিন্তু যতই খুঁজে দেখি না কেন সেই চিহ্নগুলোর আর কোনো সন্ধান পেলাম না। এই অদ্ভুত ঘটনাটা আমার মনে এক গভীর সন্দেহের জন্ম দিল, যেন পুরো ব্যাপারটার মধ্যে কোথাও একটা রহস্য লুকিয়ে আছে। আর কোনো চিহ্ন খুঁজে না পেয়ে আমি আর গোপাল শেষমেশ ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। আমরা ধীরে ধীরে গ্রামের দিকেই হাঁটা দিলাম। পথ চলতে চলতে আমার মাথায় বারবার সেই ঘটনাটাই ঘুরছিল। বিষয়টা যতই ভাবছি ততই যেন জটিল মনে হচ্ছিল। কিছুটা এগিয়ে আসতেই গোপাল একটু সংকোচের সঙ্গে বলল, ঠাকুরমশাই, তখন ওর সামনে অমনভাবে কথা বলেছি বলে ক্ষমা করবেন। আসলে বারবার আমাদের দোষারোপ করা আমার একদমই ভালো লাগে না। গ্রামের সবাই ওকে ভয় পায়, কিন্তু আমি ভয় পাই না। না না, আমি কিছু মনে করিনি, তবে ওভাবে বলা তোমার উচিত হয়নি। এতে করে এবার তোমার ওপরেই ওর রাগ এসে পড়বে। সে তো আছেই। মোড়ল মশাই মানুষ হিসেবে ভালো, কিন্তু কেন যে দেবেন্দ্র এমন সেটা কেউই জানে না। সবই বুঝেছি, তবে ছেলেটা খুব একটা সুবিধার নয়, আর হরিরামবাবু তোমাকে নিয়ে খুব চিন্তা করেন। তাই আমি তোমাকে বলবো, এইসব ঝামেলার মধ্যে নিজেকে জড়িও না। হ্যাঁ, আমি কাকার কথা মতোই চলি। ছোটবেলাতেই মাকে হারিয়েছি, তারপর একটু বড় হতে না হতে বাবাকেও। সেই থেকে কাকাই আমাকে মানুষ করেছেন। তার কথার ওপর কথা বলার সাহস আমার হয় না। আমরা দুজনে কথা বলতে বলতে যখন বাড়িতে পৌঁছালাম তখন প্রায় দুপুর হয়ে এসেছে। উঠোনের চৌকিতে হরিরামবাবু বসেছিলেন। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি অনেকক্ষণ ধরে আমাদের অপেক্ষা করছেন। মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। এত সময় লাগলো? আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ও, ঠাকুরমশাই ভালো করে সবকিছু দেখছিলেন, তাই একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, আগে হাত মুখ ধুয়ে নিন বাবু, দুপুর হয়ে গেছে। চলুন, খেয়ে নেবেন। আমি আর কথা বাড়ালাম না, হাত মুখ ধুয়ে এসে খেতে বসলাম। খাবারের আয়োজন দেখে আমি সত্যি আপ্লুত হয়ে গেলাম। সামান্য ঘর, সাধারণ মানুষ, তবু যে আন্তরিকতা নিয়ে তারা খাবার সাজিয়েছে তাতে মনে হলো যেন অতিথিকে নিজের পরিবারের মানুষ বলেই মনে করছে। খাওয়া দাওয়া শেষ করে বিশ্রামের জন্যে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম, কিন্তু চোখ বুজলেও মনটা আমার শান্ত হচ্ছিল না। মাথার ভেতরে নানান চিন্তা ঘুরপাক খেতে লাগলো। কেন এসব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কোথা থেকে শুরু করব সেইটাও যেন স্পষ্ট নয়। তবে একটা কথা কিন্তু আমার মনে হচ্ছিল, এই রহস্যের সমাধান আমাকে খুঁজে বের করতেই হবে, নইলে এইভাবে চলতে থাকলে পুরো গ্রামটাই একদিন উজাড় হয়ে যাবে। একে একে নির্দোষ মানুষগুলো বিনা অপরাধে প্রাণ হারাবে, আর সেইটা মেনে নেওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। ঠাকুরমশাই, তাহলে কি সত্যিই চিতাবাঘ এসে মানুষগুলোকে নিয়ে যাচ্ছিল? না, তখনও আমি পুরোটা বুঝে উঠতে পারিনি, তবে সবকিছু বিচার করে আমার মোটেই তা মনে হয়নি। এই বলে তারানাথ একটু থামলেন, তারপর ধীরে ধীরে আবার বলতে শুরু করলেন। সন্ধে নামার পর আমরা সবাই উঠোনের চৌকিতে বসেছিলাম। চারপাশে হালকা অন্ধকার নেমেছে, কুপির আলোয় উঠোনটা মৃদু আলোকিত। সত্যি কোথা থেকে যে কি হয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এই সমস্যার সমাধান যে কি হবে সেটাও জানি না। দেখুন, সমস্যা যখন সৃষ্টি হয়েছে তখন মহাদেব নিশ্চয়ই তার সমাধানের পথও ঠিক করে রেখেছেন। তাই এত চিন্তা করবেন না, যেটা হওয়ার তা ভালোই হবে। সে কথা ঠিকই বলেছেন, তবে বিষয়টা দিন দিন আরো জটিল হয়ে উঠছে। হ্যাঁ, তা তো হচ্ছেই, কিন্তু আমাদের একসঙ্গে থেকে এর সমাধান খুঁজে বের করতে হবে। আচ্ছা, আজ সকালে দেবেন্দ্র বলছিল যে যা কিছু হচ্ছে সব নাকি এই গ্রামের মানুষের পাপের ফল। এই কথাটার মানে কি? কি আর বলবো বাবু, সে অনেক দিনের পুরনো কথা। একসময় আমাদের গ্রামে এক তান্ত্রিক এসে উঠেছিল। সে নাকি এই গ্রামের শ্মশানে তন্ত্র সাধনা করতে চায়।
প্রথম দিকে গ্রামের লোকেরা আপত্তি করেনি, তাকে থাকতে দিয়েছিল। সেই সময় দেবেন্দ্রর সঙ্গে তার বেশ ভাবও হয়ে গিয়েছিল। কিন্তু পরে দেখা গেল সেই তান্ত্রিক গ্রামের মেয়ে বউদের দিকে খুব খারাপ নজরে তাকায়। গ্রামের মানুষ সেটা ভালো চোখে নেয়নি। শেষে সবাই মিলে তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেছিল। আমাদের গ্রামের মোড়ল মশাই মানুষ হিসেবে খুবই ভালো, তিনিই শেষ পর্যন্ত তাকে এখানে থাকতে বারণ করেন। তারপর থেকেই দেবেন্দ্র স্বভাবটা একটু বদলে যেতে শুরু করে। যদিও আগে সে খুব একটা যে ভালো ব্যবহার করত তা না, তবু এমন কিছু করেনি যাতে গ্রামের মানুষ কষ্ট পায়। কিন্তু ওই ঘটনার পর থেকেই সে গ্রামবাসীদের উপর রাগ দেখাতে শুরু করে। আর তখন থেকেই সে বলতে থাকে ওই তান্ত্রিককে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া নাকি খুব অমঙ্গলের কাজ হয়েছে। তারপর থেকে সে বারবার বলতে থাকে যে আমরা নাকি পাপ করেছি, সেই পাপের ফল একদিন না একদিন আমাদের ভোগ করতেই হবে। আর তারপরই এই 1.5 মাস ধরে একের পর এক এমন ঘটনা ঘটছে। তাই গ্রামের অনেকেই এখন মনে করতে শুরু করেছে হয়তো দেবেন্দ্রর কথাটাই সত্যি, হয়তো সত্যিই মা কালী রুষ্ট হয়েছেন, সে কারণেই হয়তো এমন অমঙ্গলগুলো ঘটছে। আমি চুপচাপ হরিরাম বাবুর কথাগুলো মন দিয়ে শুনছিলাম, কিন্তু তার কথা শুনে আমার মনে আরো অনেক প্রশ্ন উঁকি দিতে লাগলো। সত্যি বলতে, যদি ঘটনাটা অন্যরকম হতো, অর্থাৎ সেই তান্ত্রিক যদি সত্যিই একজন সৎ সাধক হতেন আর তবু গ্রামবাসীরা তাকে তাড়িয়ে দিত, তাহলে সেটা অবশ্যই অন্যায় হতো। তখন হয়তো দেবীর ক্রোধের কথা ভাবা যেত। কিন্তু এখানে বিষয়টা একেবারেই আলাদা। মা কখনো এমন কোনো সাধকের পক্ষে থাকেন না যে নিজের লোভ বা কামনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। প্রকৃত সাধকের মধ্যে এই সব প্রবৃত্তির কোনো স্থান থাকে না। যদি কারোর মধ্যে এই সব লোভ, কাম বা অসংযম থাকে, তবে সে কিন্তু প্রকৃত সাধক নয়। হরিরাম বাবুর ডাকে আমার ভাবনায় ছেদ পড়ল। আপনি কি কিছু চিন্তা করছেন? হ্যাঁ, না না, তেমন কিছু নয়। আসলে আপনার কথাগুলোই ভাবছিলাম। আপনি চিন্তা করবেন না, কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের হবে। তবে আমি একবার নিখোঁজ মানুষদের পরিবারের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই। কাল গোপাল আপনাকে সঙ্গে করে পুরো গ্রামটা ঘুরে দেখাবে। সেই সঙ্গে আপনি গ্রামের লোকজনের সঙ্গে কথাও বলে নিতে পারবেন। ঠাকুরমশাই, আপনি কি কোনো বিষয়ে সন্দেহ করছেন? মানে, গ্রামের লোকজন তো বলছে চিতাবাঘে মানুষগুলোকে নিয়ে যাচ্ছে। যদি সত্যিই তাই হয়, তাহলে তো আর অন্য কিছু ভাবার প্রশ্নই ওঠে না। গোপালের কথা শুনে আমার মনে বেশ আনন্দ হলো। ছেলেটা সত্যিই বেশ বুঝদার। আমার মনে যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর চিতাবাঘের কথাটা যে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, সেটা সে খুব ভালো করেই বুঝতে পেরেছে। আমি তখনই মনে মনে বুঝতে পারলাম, এই রহস্যের সমাধান খুঁজতে গেলে গোপালের সাহায্য আমি নিশ্চয়ই পাব। হ্যাঁ, হয়তো সত্যি গ্রামবাসীদের চিতাবাঘে নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আমি সবটা একবার ভালো করে যাচাই করতে চাই। কারণ আপনারা তো কোনোদিনও বাঘটাকে দেখেননি, শুধু তার পায়ের ছাপই দেখা গেছে। তাই আমি একটু নিশ্চিত হতে চাই সত্যি এটা বাঘের কাজ কিনা। হ্যাঁ ঠাকুরমশাই, প্রথম কয়েকবার এমন ঘটনা ঘটেছিল। তখন আমরা সারা রাত জেগে পাহারা দিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। পাহারা দেওয়ার মধ্যেই আবার এমন ঘটনা ঘটেছে। তারপর থেকেই গ্রামের লোকজন ভয় পেয়ে গেছে। এখন আর কেউ রাতে পাহারাও দিতে চায় না। কেন? তারা ভয় পাচ্ছে কেন? যারা পাহারা দিতে গিয়েছিল তাদের সঙ্গে নাকি অদ্ভুত কিছু ঘটেছে, সেই কারণেই তারা খুব ভয় পেয়ে গেছে। অনেকেই তো বলছে জঙ্গলের ওইদিকে নাকি কোনো প্রেতাত্মার বাস আছে। তাই প্রথম প্রথম সবাই সাহস করে সেখানে গিয়েছিল বটে, কিন্তু পরে আর কেউ যেতে চায়নি। এখন তো দিনের বেলাতে ওইদিকে খুব কম মানুষ যায়। অথচ সেখান থেকেই কিভাবে এসব ঘটনা ঘটছে সেটাই আমরা বুঝতে পারছি না। তার কথা শুনে আমার কাছেও বিষয়টা আরো জটিল বলে মনে হলো।
কোথা থেকে শুরু করব সেটাই যেন বুঝে উঠতে পারছিলাম না। ধরে নেওয়া যাক, গ্রামের লোকজন যেমন বলছে, সত্যি যদি চিতাবাঘ এসে মানুষের ওপর হামলা করে থাকে, তবে প্রশ্ন হলো সে কেন এমন জায়গা থেকেই শিকার করছে যেখানে কেউ যেতেই চায় না? আর যদি সত্যি মানুষগুলো ওই দিক থেকেই নিখোঁজ হয়ে থাকে, তবে তারা সেখানে গেল কিভাবে? পুরো বিষয়টাই যেন আমার কাছে ধীরে ধীরে গভীর একটা রহস্যের রূপ নিতে লাগলো। রাতের বেলায় শুয়েও আমার মাথায় সেই সব প্রশ্নই ঘুরপাক খেতে লাগলো। যতই ভাবছি ততই যেন মনে হচ্ছে রহস্যটা যেন আরো জটিল হয়ে উঠছে। চোখ বন্ধ করলেও বরফের ওপর পড়ে থাকা সেই পায়ের ছাপ, রক্তের দাগ আর হঠাৎ করে চিহ্নগুলো অদৃশ্য হয়ে যাওয়ার দৃশ্যটা বারবার মনে পড়ছিল। মনে হচ্ছিল পুরো ঘটনাটার মধ্যে কোথাও যেন একটা বড় ফাঁক রয়েছে, কিন্তু সেই ফাঁকটা কোথায় সেইটা আমি ধরতে পারছিলাম না। অনেকক্ষণ এদিক সেদিক ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সেটা আমি নিজেও বুঝতে পারিনি। পরের দিন সকালে গোপালকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্য ছিল সেই ব্যক্তির বাড়ি যাকে একদিন আগে নাকি চিতাবাঘে তুলে নিয়ে গেছে। সেই বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে একটা নতুন তথ্য জানতে পারলাম। তারা জানালো, নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে থেকেই লোকটা নাকি খুব চুপচাপ হয়ে গিয়েছিল। বেশিরভাগ সময় একা একাই থাকতো, কারো সঙ্গে খুব একটা কথা বলতো না। এই কথাটা শুনে কিন্তু আমি বেশ অবাক হলাম। আরও আশ্চর্যের বিষয় যে সেই রাতেই সে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। কেন বেরিয়েছিল, কোথায় যাচ্ছিল, তার কোনো উত্তরে কিন্তু পরিবারের কেউ দিতে পারল না। আমরা এরপর আরও কয়েকটি বাড়িতে গেলাম, যাদের পরিবারের সদস্যরাও একইভাবে নিখোঁজ হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো, প্রায় সব বাড়ি থেকেই একই কথা শোনা গেল। নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে থেকেই তারা নাকি অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে গিয়েছিল, আর একদিন হঠাৎ রাতে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, আর তারপর আর কোনোদিনও ফিরে আসেনি। গোপাল আর আমি চুপচাপ বাড়ি ফিরে এলাম। সত্যি বলতে দুজনের কাছে এই বিষয়টা কিন্তু খুবই অস্বাভাবিক লাগছিল। সারাদিন বিভিন্ন বাড়িতে ঘুরে যে কথাগুলো শুনলাম, তাতে রহস্যটা যেন আরো গভীর হয়ে উঠেছে। বাড়ি ফিরে আমরা সব কথা হরিরাম বাবুকে জানালাম। তিনি মন দিয়ে সব শুনলেন, কিন্তু তার মুখের ভাব দেখে বুঝলাম তিনিও কিছুই বুঝে উঠতে পারছেন না। যেন অজানা একটা ভয় ধীরে ধীরে পুরো গ্রামের ওপর ছায়া ফেলেছে। সবার মনেই তখন একটা অদৃশ্য দুশ্চিন্তা কাজ করছিল। সেই রাতে আমি যতই ঘুমোবার চেষ্টা করি, কিন্তু ঘুম কিছুতেই এলো না। মাথার ভেতরে একের পর এক প্রশ্ন যেন ঘুরে বেড়াচ্ছিল। কখনো নিখোঁজ মানুষগুলোর কথা মনে পড়ছে, আবার কখনো সেই রহস্যময় পায়ের ছাপ। ঘরের ভেতরে শুয়ে থাকতে থাকতে আমার যেন দম বন্ধ হয়ে আসছিল। শেষমেশ আর থাকতে না পেরে গায়ের শালটা ভালো করে জড়িয়ে দরজাটা আস্তে করে খুললাম। তারপর হাতে লণ্ঠনটা নিয়ে ধীরে ধীরে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। বাইরের ঠান্ডা বাতাস মুখে লাগতেই মনটা যেন একটু হালকা হয়ে গেল। চারপাশে নিস্তব্ধতা, তার মাঝে কুকুরের হালকা ডাক ভেসে আসছে। আমি একটু ভেবে নিলাম, তারপর ধীরে ধীরে আশেপাশে হাঁটতে শুরু করলাম। কি মনে হতে হঠাৎ সেই দিকটার দিকেই এগোতে লাগলাম, যেদিক থেকে নাকি চিতাবাঘ এসে মানুষ নিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা পথ পেরিয়ে এলাম। তখন পুরো গ্রাম যেন গভীর ঘুমে ডুবে আছে। প্রতিটি বাড়ির সামনে ছোট ছোট আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। এর অবশ্য দুটো কারণ হতে পারে। এক হচ্ছে এই কনকনে ঠান্ডা থেকে একটু বাঁচার জন্য, আর দুই হচ্ছে যাতে কোনো হিংস্র জন্তু গ্রামের কাছে ঘেঁষতে না পারে। ছোট মালিক, এরপর আমাদের আর কি কাজ আছে? আমি ধীরে ধীরে এগিয়ে চলছিলাম। কথাটা কানে আসতেই আমার পা যেন আপনা থেকেই থেমে গেল। সামনে একটু দূরে একটা কুঁড়ে ঘরের সামনে আগুন জ্বালিয়ে তিনজন লোক বসে নিজেদের মধ্যে কথা বলছে।
রাতের নিস্তব্ধতায় তাদের কথাগুলো বেশ স্পষ্ট কানে আসছিল। তারা উল্টো দিকে মুখ করে বসে থাকায় প্রথমে ভালো করে দেখতে পাইনি, কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকতেই তাদের চিনতে আমার আর অসুবিধে হলো না। ওরা আর কেউ নয়, এই গ্রামের মোড়লের ছেলে দেবেন্দ্র এবং তার দুই সঙ্গী। তারা আমাকে দেখতে পায়নি, তাই কোনো ঝুঁকি না নিয়ে আমি তাড়াতাড়ি কাছে থাকা একটা মোটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ালাম। লণ্ঠনের আলোটা যতটা সম্ভব আড়াল করে রাখলাম, যাতে দূর থেকে কেউ টের না পায়। চারপাশে তখন গভীর নীরবতা। এই কুঁড়ে ঘরটা গ্রামের একদম প্রান্তে অবস্থিত। আশেপাশে আর তেমন কোনো বাড়িঘর নেই। চারিদিকে বড় বড় গাছ দাঁড়িয়ে আছে। তাদের ছায়ায় জায়গাটা আরো অন্ধকার আর নির্জন হয়ে উঠেছে। আগুনের লালচে আলোয় তিনজনের ছায়া মাটির ওপরে দুলে উঠছিল। আমি গাছের আড়াল থেকে নিঃশব্দে তাদের কথাবার্তা শোনার চেষ্টা করতে লাগলাম। তিনি পরের কাজটা এখনো বলেননি রঘুবীর। তিনি আদেশ না দিলে কোনো কাজ নেই। আর শোন মঙ্গলু, এবারের কাজটা আরো সাবধানে করতে হবে। কেন বলুন তো ছোট মালিক? গ্রামবাসীরা কি কোনো কারণে আমাদের সন্দেহ করছে? না না, এই গ্রামে কারোর মাথায় এত বুদ্ধিই নেই যে সব বুঝবে। ঠিক বলেছেন ছোট মালিক। সবাই তো ভাবছে চিতাবাঘ এসে মানুষ নিয়ে যাচ্ছে, কিন্তু একবারও কেউ ভেবে দেখলো না এদিকে তো চিতাবাঘই নেই, আর এতগুলো মানুষ হারিয়ে গেল, তবু কেউ বাঘটাকে একবারও দেখেও নি। আসল কারণটা কেউ কোনো দিনও জানতে পারবে না। এই কথা বলে তিনজনই হেসে উঠল। তাদের সেই হাসি শুনে আমার বুকের ভেতরটা যেন হঠাৎ ধক করে উঠল। আমার পা যেন একটু টলে গেল। অর্থাৎ আমার সন্দেহই তার মানে ঠিক। এই মানুষগুলোই কোনো না কোনোভাবে এই গ্রাম থেকে একের পর এক মানুষ হারিয়ে যাওয়ার পেছনে জড়িত। কেউ জানতে পারবে না, আর যদি কেউ জানতে পারে তবে তোকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতেই হবে। মানুষটা এত ভয়ঙ্কর চিন্তা ভাবনা করতে পারে, এটা আমি কল্পনাও করতে পারিনি। এই সহজ সরল গ্রামবাসীদের সরলতার সুযোগ নিয়ে তারা যে এমন ভয়ঙ্কর কাজ করে যাচ্ছে, এটা ভাবতেই আমার ভিতরটা যেন কেঁপে উঠল। আপনি চিন্তা করবেন না ছোট মালিক, কেউ কিচ্ছু জানতে পারবে না। আর যদি কেউ জানতে পারে, তাকে সরিয়ে দিতে আমরা এক মুহূর্তও দেরি করব না। শোন, তবু এবার থেকে কাজগুলো আরো সাবধানে করতে হবে। আর ওই গোপালের বাড়ির উপর একটু নজর রাখবি। গোপালটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছে। আপনার কি মনে হয় না ওর বাড়াবাড়িটা বন্ধ করে দেওয়া উচিত? ইচ্ছে তো আমারও করে, কিন্তু গুরুদেবের আদেশ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আপাতত আগে কাজটা পুরোপুরি শেষ হোক, তারপর গোপালকে দেখছি। এটা কিন্তু সত্যি ছোট মালিক। গ্রামের সবাই এই ঘটনাকে বিশ্বাস করলেও গোপাল কিছুতেই সেটা মানতে চাইছে না। এটার কিন্তু বেশ বুদ্ধি আছে। তাদের কথা শুনে আমার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। এখন পরিষ্কার বুঝতে পারছি, শুধু গ্রামের মানুষই নয়, গোপালও বিপদের মুখে দাঁড়িয়ে আছে। ছোট মালিক, আজ তো গোপাল আর গ্রামে আসাই নতুন লোকটা মিলে নাকি নিখোঁজ মানুষগুলোর বাড়ি গিয়ে এসব ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। খোঁজ খবর নিয়েও কোনো লাভ হবে না। যতটা বাড়াবাড়ি করার করুক, সময় হলে তাদের সব ছটফটানি একেবারে বন্ধ করে দেব। আর ওই নতুন লোকটাকে, তাকে তো এই গ্রাম থেকে ঘাড় ধাক্কা করে বের করে দেব। তার কথা শুনে আমার বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। বুঝতে পারলাম তারা আমার কথাই বলছে। গোপালের নাম শুনে আমি আরো চিন্তিত হয়ে পড়লাম। এখন বিষয়টা পরিষ্কার, গোপালও তাদের নজরে পড়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। গোপালকে আর বেশি এই ঘটনার মধ্যে জড়ানোটা ঠিক হবে না, কারণ তাতে ওর বিপদ আরো বাড়বে। এই মুহূর্তে যদি তারা আমাদের উপরে কোনো সন্দেহ করে ফেলে, তাহলে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। আর তাতে আমি আমার আসল উদ্দেশ্যে পৌঁছানোর আগেই সবকিছু ভেস্তে যেতে পারে। আমি আর সেখানে দাঁড়িয়ে রইলাম না,
কারণ বুঝতে পারছিলাম যদি তাদের নজরে পড়ে যাই তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। তাই আর দেরি না করে ধীরে ধীরে সেখান থেকে সরে এলাম। চারপাশে ভালো করে দেখে নিয়ে নিঃশব্দে হরিরাম বাবুর বাড়ির দিকে ফিরে চললাম। কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে নিজের জন্য যে ঘরটা বরাদ্দ করা হয়েছিল সেইখানে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু শুয়ে পড়লেও মাথার ভেতরের চিন্তাগুলো কিন্তু থামছিল না। আগে যত প্রশ্ন ছিল তার কিছু উত্তর যেন পেয়ে গেছি, কিন্তু তার জায়গায় আবার নতুন প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এতটা তো নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে গ্রামের মানুষগুলোকে চিতাবাঘে তুলে নিয়ে যায়নি, বরং তাদের অপহরণ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো কেন, কি উদ্দেশ্যে এই কাজ করা হচ্ছে, সেই রহস্যটাই আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। আর একটা বিষয় আমাকে বারবার ভাবাচ্ছিল, এই গুরুদেবটা আসলে কে, যার কথা দেবেন্দ্ররা বারবার বলছে। এখন আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে যা দেখা যাচ্ছে সেটাই আসল সত্য নয়, এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য। তবে একটা বিষয় আমি বুঝতে পেরেছিলাম, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। তোমরা তো জানোই, আমার সাধনার পথে যতবারই বাধা এসেছে আমার গুরুদেব আর মধুসুন্দরী দেবী আমাকে বারবার রক্ষা করেছেন। তাদের নাম স্মরণ করতে করতে কখন যে ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম তা আমি নিজেও টের পেলাম না। সকালে ঘুম থেকে উঠে দেখি গোপাল বাড়িতে নেই। সুযোগটা হাতছাড়া না করে আমি হরিরাম বাবুকে একান্তে ডেকে সবটা খুলে বললাম। গতরাতে যা কিছু দেখেছি আর শুনেছি, দেবেন্দ্র, রঘুবীর আর মঙ্গলুর কথাবার্তা সবটাই বিস্তারিতভাবে জানালাম। তবে এটাও তাকে বললাম যে এখনই গোপালকে এইসব কিন্তু জানানোটা ঠিক হবে না, আগে পুরো বিষয়টা নিশ্চিত হওয়া দরকার, তারপর সময় বুঝে ওকে সব বলা যাবে। হরিরামবাবু আমার কথা মন দিয়ে শুনলেন। সবটা শোনার পর তার মুখটা একেবারে মলিন হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি ভারী গলায় বললেন, তার মানে যাদের আমরা এতদিন আমাদের ভরসা বলে ভেবেছি তারাই আসলে আমাদের সর্বনাশের কারণ। কিন্তু বলুন তো বাবু, গ্রামের এই নিরীহ মানুষগুলো কি দোষ করেছিল যে ওদের এভাবে অপহরণ হলো? আদৌ তারা বেঁচে আছে কিনা সেটা তো বুঝতে পারছি না। তার কথায় গভীর অসহায়তা ফুটে উঠছিল। সেটা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে তবে দুদিন আগে যাকে নিয়ে যাওয়া হয়েছে আশা করি তাকে এখনো পর্যন্ত কিচ্ছু করা হয়নি। তবুও নিশ্চিতভাবে কিছুই বলতে পারছি না। গোপাল যদি জানতে পারে তাহলে ও এক্ষুনি ছুটে মোড়লের বাড়িতে যাবে। আপনি ঠিকই বলেছেন, এখনই ওকে সবকিছু জানানো ঠিক হবে না। না না, এই মুহূর্তে ওর জানাটা ঠিক হবে না। তরুণ বয়স, রক্ত গরম, মাথা গরম করে বসবে, তাতে বরঞ্চ হিতে বিপরীত হয়ে যাবে। আসলে আমরা এখনো জানি না যে লোকগুলোকে কোথায় রাখা হয়েছে, আর সেই জায়গাটা না জানা পর্যন্ত আমাদের ধৈর্য ধরে রাখতে হবে। এই সময় উত্তেজিত হলে চলবে না, শান্ত মাথায় কাজ করতে হবে। হরিরামবাবু আমার কথায় সায় জানালেন। তারপরে আমরা দুজনে একটু আলোচনা করে ঠিক করলাম আজ আমি একাই বেরোব। গোপালকে সঙ্গে নেওয়াটা ঠিক হবে না, কারণ দেবেন্দ্ররা যে আমাদের ওপর নজর রাখছে সেইটা বুঝতে আমার আর অসুবিধে হচ্ছিল না। আমি যদি একা গ্রামে ঘুরে বেড়াই তাহলে তাদের সন্দেহ তেমন হবে না। সেই মতোই আমি একাই বেরিয়ে পড়লাম। আবার গেলাম সেই সব বাড়িতে যাদের পরিবারের লোকজন নিখোঁজ হয়েছে। প্রত্যেকের সঙ্গে ধীরে ধীরে কথা বলে সবটা জানতে চাইলাম। এই সব কথাবার্তার মধ্যেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি জানতে পারলাম। নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে নাকি দেবেন্দ্র নিজেই বারবার তাদের বাড়িতে আসতো, কখনো ফল নিয়ে আসতো, কখনো বা অন্য কিছু। প্রথমে গ্রামের মানুষ বেশ অবাকই হয়েছিল, কারণ দেবেন্দ্র সাধারণত গ্রামবাসীদের সঙ্গে খুব একটা মিশতো না, কথা বলতো না। তাই হঠাৎ করে তার এই আচরণ দেখে সবাই অবাক হলেও পরে ভেবেছিল যে হয়তো সে নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই এখন গ্রামের মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চাইছে। সেই কারণে কেউ তাকে বাধাও দেয়নি।
তারপর ধীরে ধীরে সে ওই লোকগুলোর সঙ্গে মিশতে শুরু করে। কখনো কখনো তাদের নিয়ে কোথাও বেরোতো, বেশিরভাগ সময় সেটা হতো রাতের দিকে। তারা গভীর রাতে বাড়ি ফিরত। আমি এইবার প্রায় নিশ্চিত হয়ে গেলাম এই সব ঘটনার পিছনে দেবেন্দ্ররই হাত আছে। তবে সে এমন কাজ কেন করছে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো আমার কাছে অজানা ছিল। তাই মনে মনে স্থির করলাম আজ রাতেই আবার সেইখানে যাব। আমার মন বলছিল এইবার হয়তো কোনো না কোনো গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাবে। আর সেই মতো রাত নামতেই আমি চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই জায়গায় যেখানে আগের রাতে দেবেন্দ্র আর তার সঙ্গীদের কথা শুনেছিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম আজ আশেপাশে কেউ নেই। কুঁড়ে ঘরটার সামনে আগুনও জ্বলছে না। চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। আমি তখন একটু দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম, যদি ওই তিনজনের মধ্যে কারো দেখা পাই। কিছুক্ষণ এইভাবে কাটার পর হঠাৎ কুঁড়ে ঘরের দরজা আস্তে করে খুলল। ভেতর থেকে মংলু আর রঘুবীর বেরিয়ে এলো। তারা প্রথমে চারপাশে ভালো করে তাকিয়ে নিল, যেন নিশ্চিত হতে চাইছে যে আশেপাশে কেউ আছে কিনা। তারপরে ধীরে ধীরে হাঁটা শুরু করল। তারা যেই দিকে এগোচ্ছিল সেইটা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ আমার ধারণা ছিল যে তারা হয়তো সেই দিকেই যাবে যেদিক থেকে সেই ছেঁড়া বস্ত্র আর রক্তের দাগ পাওয়া গিয়েছিল। কিন্তু না, তারা সেই দিকে গেল না। ধীরে ধীরে তারা এগিয়ে যেতে লাগলো গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট পাহাড়ি নদীর দিকে। নদীটা খুব একটা বড় নয়, পাহাড়ি, সরু স্রোত, যেটা অনায়াসেই হেঁটে পার হওয়া যায়। মংলু আর রঘুবীরও ঠিক সেইভাবেই সাবধানে পা ফেলে নদীটা পার হয়ে গেল। আমি কিছুটা দূরে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করছিলাম। তারপর সুযোগ বুঝে আমিও ধীরে ধীরে নদীর দিকে এগোলাম। জলে পা রাখার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করলাম যাতে কোনো শব্দ না হয়, কারণ সামান্য শব্দ যদি তাদের কানে পৌঁছে যায় তাহলে এত কাছে এসেও আমি কিছুই জানতে পারবো না। তাই নিঃশব্দে ধীরে ধীরে নদীটা পেরিয়ে তাদের পিছু নিলাম। মনে মনে শুধু একটাই কথা ভাবছিলাম, যাই হয়ে যাক, আজ কিন্তু ধরা পড়া চলবে না। তারা এগিয়ে চলছিল জঙ্গলের মাঝ দিয়ে। আমি একটু দূরত্ব রেখে নিঃশব্দে তাদের পিছু নিলাম। ধীরে ধীরে জঙ্গলটা যেন আরো ঘন হয়ে উঠতে লাগলো। বড় বড় গাছের ডালপালা একে অপরের সঙ্গে জড়িয়ে উপরের আকাশটাকে প্রায় ঢেকে ফেলেছে। বুঝতে পারলাম আমরা জঙ্গলের বেশ গভীরে চলে এসেছি। কিছুটা এগিয়ে আসতেই দূরে একটা আগুনের আলো চোখে পড়ল। অন্ধকার জঙ্গলের মধ্যে সেই আগুনের লালচে আভা চারিদিকে ছড়িয়ে পড়ে জায়গাটাকে ভৌতিক করে তুলেছে। আমার বুকের ভেতরে তখন একটা অজানা আশঙ্কা জেগে উঠল। কি জানি সামনে কি ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। আমি ধীরে ধীরে আরো একটু এগোলাম। ঠিক সেই সময় আমার নাকে এসে লাগলো একটা তীব্র পচা আঁশটে গন্ধ। আমি সতর্ক হয়ে ধীরে ধীরে আরো সামনে এগোলাম। তারপরে একটা বড় গাছের আড়াল থেকে সাবধানে উঁকি দিয়ে সামনে তাকালাম। দেখলাম সামনে একটা যজ্ঞ কুণ্ড জ্বলছে, আর সেই আগুনকে ঘিরে বসে আছে এক তান্ত্রিক। তার ঠিক পাশে বসে আছে দেবেন্দ্র। কিছুক্ষণ পর মংলু আর রঘুবীর গিয়ে দেবেন্দ্রর পেছনে বসে পড়ল। আমি চারপাশে ভালো করে চোখ বুলিয়ে নিলাম। একটু দূরে একটা গাছের সঙ্গে একজন মানুষকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। লোকটা অচেতন হয়ে ঝুলে আছে যেন, আর তার পাশেই দাঁড়িয়ে আছে একটা ভাঙা জরাজীর্ণ মন্দির। মনে হয় বহু বছর ধরে কেউ সেখানে পুজো দেয়নি। এরপর আমার চোখ গিয়ে পড়ল সেই তান্ত্রিকের উপর। আমি ভালো করে লক্ষ্য করলাম সে মাটিতে বসে নেই, সে বসে আছে একটা কিছুর উপরে। আরো ভালো করে তাকিয়ে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ ওটা কোনো আসন নয়, ওটা একটা মৃতদেহ। আমি তখনই বুঝতে পারলাম যে সেই তান্ত্রিক সব সাধনা করছে। ঠিক তখনই দেবেন্দ্র বলল, গুরুদেব, এবার কি করণীয়?
আর 2 দিন পর অমাবস্যা। সেই রাতেই এই মানুষটাকে বলি দিতে হবে। তারপর তার আত্মাকে আমি বন্দি করব। আর সেই মৃতদেহের উপরে বসে তুই সব সাধনা করবি। তাতে সফল হলে তুই হয়ে যাবি অনেক বড় ক্ষমতার অধিকারী। তার কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। একটা নিরীহ মানুষকে হত্যা করে তারা সব সাধনা করবে? আমি তো তোমাদের আগেই বলেছি, লোভ মানুষকে এমন এক অন্ধকার পথে টেনে নিয়ে যায় যেখানে মানুষ বুঝতেই পারে না যে সে ধীরে ধীরে কিসে পরিণত হচ্ছে। আমি কি পারবো গুরুদেব? পারবি পারবি পারবি, সব পারবি। আমি থাকতে ভয় কিসের রে? গুরুদেব, আর কতজন মানুষকে এভাবে ধরে আনতে হবে? গ্রামের কিছু মানুষ কিন্তু এখন একটু সন্দেহ করতে শুরু করেছে। এ তো সবে শুরু। গ্রামের প্রতিটা পুরুষকেই ভোগ করতে হবে। তারা যে পাপ করেছে তার শাস্তি তাদের পেতেই হবে। আসলে গুরুদেব, গ্রামে একটা নতুন লোক এসেছে। সেই সব নিখোঁজ মানুষদের খোঁজ করছে। করতে দাও, খুঁজে কোনো লাভ হবে না, কারণ তারা তো আর বেঁচেই নেই। মৃত মানুষকে আবার কিভাবে খুঁজে পাবে? তার কথা শুনে আমার পা যেন টলে উঠল। তাহলে আমার সন্দেহটাই সত্যি। যারা একে একে নিখোঁজ হয়েছে তারা কেউ আর বেঁচে নেই। কিন্তু কেন? শুধু আত্মাবন্দি করার, সব সাধনা করার জন্যই কি সেই অসহায় মানুষগুলোকে হত্যা করা হয়েছে? নাকি এর পেছনে আরো কোনো গভীর অজানা কারণ লুকিয়ে আছে? সে আপনি ঠিক কথাই বলেছেন গুরুদেব। তবে আপনার বুদ্ধির সত্যি জবাব নেই। যেভাবে আপনি ওই ফল দিয়ে আমাকে এদের বাড়ি পাঠাতেন, যাদের বলি দেবেন তাদের জন্য আলাদা ফল দিতেন, সেই ফল খাওয়ার পর তারা ধীরে ধীরে আপনার বশে চলে আসতো, আর কেউ কিছু বুঝতেও পারতো না। তারপর আমরা এক এক করে তাদের এখানে নিয়ে আসতাম। আপনি তাদের বোঝাতেন, যদি তারা মা কালীর কাছে নিজেদের সমর্পণ করে তাহলে মা খুশি হয়ে তাদের পরের জন্মে বিশেষ ক্ষমতার অধিকারী করবেন। তাদের এই আত্মত্যাগ নাকি মানব জাতির কল্যাণের জন্য। কত বোকা এরা! এসব কথায় বিশ্বাস করে নিজের জীবনটাই দিয়ে দিল। মানুষ জাতি বড়ই বোকা। তাদের যা বোঝাবে তারা সেটাই বিশ্বাস করবে, আর তাতেই তো আমাদের সুবিধা। এখানেই আমাদের রাজ চলবে, আমরা হব অশেষ ক্ষমতার অধিকারী। আমি গাছের আড়ালে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে তাদের সব কথা শুনছিলাম। মনে হচ্ছিল লোভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। এরা নিজেরাই যেন সেটা বুঝতে পারছে না। এখন তোমরা যাও, মায়ের দর্শন করে বাড়ি ফিরে যাও। আমি এখন ধ্যানে বসবো। আমি আর এক মুহূর্ত সেইখানে দাঁড়ালাম না, কারণ বুঝতে পারছিলাম এই মুহূর্তে আমি একা কিছুই করতে পারবো না। এত বড় বিপদের সামনে একা ঝাঁপিয়ে পড়াটা বোকামি হবে। তাই নিঃশব্দে সেইখান থেকে সরে এলাম। এখন এই সব কথা হরিরাম আর গোপাল দুজনেরই জানা দরকার, কারণ এই অমানবিক কাজ বন্ধ করতে হলে আমাদের একসঙ্গেই কিছু করতে হবে। পরের দিন সকাল হতেই আমি আর দেরি করলাম না। হরিরামবাবু আর গোপালকে একসঙ্গে ডেকে সবটা খুলে বললাম। গত রাতে আমি কি দেখেছি, কি শুনেছি, সব বিস্তারিতভাবে জানালাম। সব শুনে দুজনেই যেন স্তব্ধ হয়ে গেল। এখন আর সময় নষ্ট করার উপায় নেই। যা করার আজকেই করতে হবে, কারণ যাকে ওরা বেঁধে রেখেছে তার অবস্থা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। যদি তাকে বাঁচাতে হয় তাহলে আর দেরি করা যাবে না। আমার কথা শেষ হতে না হতেই গোপাল উত্তেজিত হয়ে বলে উঠল, ঠাকুরমশাই, আমি এখনই গ্রামের সব লোক জড়ো করছি। তারপর দেবেন্দ্রকে মোড়লের বাড়ি থেকে ঘাড় ধরে টেনে এনে সবার সামনে ফেলবো। তখনই সব সত্যি কথা বের করে নেব। না না, এটা করলে হবে না। তুমি বুঝতে পারছো না গোপাল, সেই তান্ত্রিক কিন্তু খুবই শক্তিশালী।
তাকে সাধারণভাবে হারানো যাবে না। তাকে পরাস্ত করতে হলে তন্ত্রের পথেই করতে হবে। তাই আমাদের যা করতে হবে সব গোপনে করতে হবে। উত্তেজিত হয়ে কাজ করলে সবকিছুই নষ্ট হয়ে যাবে। বাবু, আপনি যেমন বলবেন তেমনই হবে। গোপাল, তুমি শান্ত হও। সব সময় এত উত্তেজিত হলে চলে না। গোপাল তখন চুপ করে গেল, কিন্তু তার চোখে এখনো রাগ আর উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল। উপায় তো আছে, কিন্তু একটা বিষয়ে আমি বুঝতে পারছি না, তার এই রাগের কারণটা কি? কেন সে পুরো গ্রামের ওপরে এতটা ক্রুদ্ধ? আচ্ছা বাবু, সে কি কোনোভাবে সেই তান্ত্রিক নয় তো, যাকে এক সময় এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? হয়তো প্রতিশোধ নিতেই সে ফিরে এসেছে। হরিরাম বাবুর কথা শুনে আমি সত্যি গভীর ভাবনায় পড়ে গেলাম। হ্যাঁ, সত্যি তো, এই কথাটা তো আমি ভাবিনি। হতেও তো পারে সেই তান্ত্রিক আর এই তান্ত্রিক একই ব্যক্তি। তাহলে সেই গ্রাম ছেড়ে কোথাও যায়নি, বরং সেই জঙ্গলের মধ্যেই কোথাও লুকিয়েছিল। সময় নিয়ে নিজের শক্তি বৃদ্ধি করেছে, আর এখন সেই শক্তির জোরে এই গ্রামের ওপরে আক্রমণ শুরু করেছে। আর নিজের কাজ সিদ্ধ করার জন্যে দেবেন্দ্র আর তার সঙ্গীদের নিজের দলে টেনে নিয়েছে। এইটা কিন্তু অসম্ভব নয়। ঠিক তখনই হরিরাম বাবুর ডাকে আমার ভাবনার ছেদ ঘটল। বাবু, কি ভাবছেন? আপনার কথাটা অগ্রাহ্য করা যাচ্ছে না। আমারও মনে হচ্ছে সন্দেহটা কিন্তু অমূলক নয়। হতে পারে সেই তান্ত্রিক আর এই তান্ত্রিক একই ব্যক্তি। আর যদি সত্যি তাই হয়, তাহলে কিন্তু এই গ্রামের ওপরে খুব বড় বিপদ ঘনিয়ে আসছে। আপনি তো বলেছিলেন, তাই না, যে গ্রাম ছাড়ার সময় সে হুমকি দিয়েছিল একদিন এই গ্রামকে সে ধ্বংস করে দেবে। তাহলে সে এখন ধীরে ধীরে সেই কাজই করছে, কিন্তু সেইটা সফল হতে দেওয়া যাবে না। না না না, কিছুতেই না। সব শেষে আমরা এই সিদ্ধান্তেই পৌঁছালাম, আজ রাতে পুরো গ্রামের লোকজনকে নিয়ে সেই জঙ্গল ঘিরে ফেলতে হবে, যাতে কেউ পালিয়ে যেতে না পারে। সেই মতোই গোপাল বেরিয়ে গেল গ্রামের লোকজনকে সব খবর জানাতে। সারা দিনটা যেন একটা অদ্ভুত অস্থিরতার মধ্যে দিয়ে কেটে গেল। বারবার মনে হচ্ছিল রাতটা কি নিয়ে আসবে। আমরা কি সত্যি সেই মানুষটাকে বাঁচাতে পারবো, নাকি আরো ভয়ঙ্কর কিছু ঘটবে? এইসব চিন্তাই মাথায় ঘুরছিল। আমি তখন বারবার আমার গুরুদেব আর মধুসুন্দরী দেবীর নাম জপ করতে লাগলাম। মনে মনে প্রার্থনা করছিলাম যেন তাদের কৃপায় আমি এই গ্রামের নিরীহ মানুষগুলোকে সেই তান্ত্রিকের কবল থেকে উদ্ধার করতে পারি। অবশেষে রাত নামল। পরিকল্পনা মতো আমি একাই বেরিয়ে পড়লাম সেই জঙ্গলের দিকে। আমাদের ঠিক হয়েছিল আমি আগে গিয়ে তাদের কথায় ব্যস্ত রাখব। সেই সুযোগে গোপাল আর গ্রামের লোকজন নিঃশব্দে চারিদিক থেকে জঙ্গলটা ঘিরে ফেলবে, যাতে কেউ পালাতে না পারে। মনের মধ্যে তখন এক অদ্ভুত দৃঢ়তা কাজ করছিল। আজকের রাতেই হয়তো এই ভয়ঙ্কর রহস্যের শেষ হবে। তারপরে ধীরে ধীরে জঙ্গলের ভেতর দিয়ে এগোতে লাগলাম। আমি তাদের সামনে গিয়ে উপস্থিত হলাম। আমাকে হঠাৎ সামনে দেখে দেবেন্দ্র আর তার সঙ্গীরা চমকে উঠল। তুমি এখানে কি করছো? আমি কি করছি সেটা পরে বলবো, আগে তোমরা বলো, এই নিরীহ মানুষগুলোকে হত্যা করে তোমরা কি পেতে চাও? তান্ত্রিক তখন ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে একটা অদ্ভুত জ্বলন্ত দৃষ্টি। তোর কি মনে হয় তুই লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনেছিস, আমার খোঁজ নিচ্ছিস, আর আমি কিচ্ছু বুঝতে পারবো না? আমার ক্ষমতা সম্পর্কে তুই কিছুই জানিস না। আমি তো বলেছিলাম গুরুদেব, এই লোকটা খুব ঘাঁটাঘাঁটি করছে। আজ নিজেই এসে ধরা দিল গুরুদেব। নিরীহ মানুষকে হত্যা করে যে সাধনা লাভ করা হয় তাকে ক্ষমতা বলে না, তাকে পাপ বলে। কোনটা পাপ আর কোনটা পুণ্য সেটা কি তুই বিচার করবি? আমি বিচার করার কেউ নই, সেই বিচার স্বয়ং মা কালী করবেন। তোরাই তো বলিস এই সব বলি নাকি মায়ের জন্যে, কিন্তু মা কালী কোনোদিনও নরবলি চাননি। তোরা নিজেদের স্বার্থ আর লোভের জন্য মায়ের নামে এই সব পাপ কাজ করছিস।
আমি যা করেছি মায়ের আশীর্বাদেই করেছি। আমি এদের মায়ের নামে বলি দিয়ে তাদের আত্মা নিজের কাছে বন্দি করে রেখেছি। এরপরেই আমি হয়ে উঠব সাধকদের মধ্যে শ্রেষ্ঠ। তখন আমার ক্ষমতা থাকবে সবার থেকে বেশি। মহাদেবের স্থানে দাঁড়িয়ে এমন কথা বলা কোনো প্রকৃত সাধকের শোভা পায় না। তান্ত্রিকের চোখে তখন রাগের আগুন জ্বলে উঠল। ঠিক আছে, তুই নিজেকে প্রকৃত সাধক মনে করিস, তাহলে হয়ে যাক তন্ত্রের লড়াই। দেখা যাক ভগবান কার পক্ষ নেয়, শেষ পর্যন্ত কে জয়ী হয়। আমি তার কথায় সায় দিলাম। শুরু হলো আমাদের তন্ত্রের লড়াই, এক ভয়ঙ্কর লড়াই। হ্যাঁ হ্যাঁ, এটা মানতেই হয় যে সে শক্তিশালী। তার তন্ত্র শক্তি অল্প নয়, কিন্তু তার সেই শক্তি অর্জিত হয়েছে অসৎ পথে। আর অসৎ পথে অর্জিত শক্তি কোনোদিনই সত্যের সামনে স্থায়ী হতে পারে না। আমি চোখ বন্ধ করে মা কালীর নাম স্মরণ করতে লাগলাম। মনে মনে প্রার্থনা করলাম, হে মা, রক্ষা করো এই গ্রামকে মা। মহাদেব, তোমার স্থানে এইভাবে নিরীহ মানুষদের প্রাণ নিও না। তাদের উপরে দয়া করো মা, দয়া করো। তাদের এই পাপীদের হাত থেকে মুক্তি দাও মা, মুক্তি দাও। জয় মা কালী, জয় মা মহাকালী। ওম ক্রিং কালিকায় নমঃ। ওম ক্রিং কালী কালী মহাকালী কালিকায় নমঃ। ওম। জঙ্গলের নিস্তব্ধতার মধ্যে সেই মন্ত্রধ্বনি যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। আগুনের শিখাগুলো যেন বাতাসে দুলে উঠল। আমি আবার মন্ত্র জপ করতে লাগলাম। ওম হ্রিং ক্রিং কালিকায় নমঃ। মন্ত্রের শক্তিতে চারপাশের পরিবেশ যেন ভারী হয়ে উঠতে লাগলো। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি সেই স্থানে উপস্থিত হয়েছে। হঠাৎই জঙ্গলের মধ্যে এক ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। গাছের ডালপালা দুলে উঠল। আগুনের শিখাগুলো যেন উঁচু হয়ে জ্বলে উঠল। ইতিমধ্যেই গ্রামের লোকজনও সেইখানে পৌঁছে গেছে। তারা দেবেন্দ্র আর তার দুই সঙ্গী মংলু আর রঘুবীরকে ধরে ফেলেছে। কেউ পালানোর সুযোগ পেল না। এদিকে যজ্ঞকুণ্ডের আগুন হঠাৎ যেন অদ্ভুতভাবে জ্বলে উঠল। সেই আগুনের মধ্যে থেকে যেন একটা অগ্নিবলয় বেরিয়ে এসে তান্ত্রিককে চারিদিক থেকে ঘিরে ফেলল। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার, আমায় মুক্তি দাও। বলেছিলাম না, অসৎ পথে অর্জিত শক্তি কোনোদিনও সুখ দেয় না। হ্যাঁ, আমি অসৎ পথ বেছে নিয়েছিলাম, কিন্তু প্রথমে তো নিতে চাইনি। আমি ভালোভাবে গ্রামের মানুষদের কাছে বলেছিলাম আমায় এখানে সাধনা করতে দিতে, কিন্তু আমায় তারা তাড়িয়ে দিয়েছিল। তাই আমি আত্মাবন্দি করে শাস্তি দিয়েছি। তারা যা করেছে তার পিছনেও কারণ ছিল। তুই প্রথম থেকেই অন্যায়ের পথে চলছিলি, তাই আজ তোর এই পরিণতি হয়েছে। আমার কথা শেষ হতেই যজ্ঞকুণ্ডের আগুন যেন আরো প্রজ্বলিত হয়ে উঠল। সেই আগুনের বলয় তান্ত্রিককে শক্ত করে ঘিরে ধরল। সে যন্ত্রণায় ছটফট করতে লাগল। তার চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠেছিল। আমায় বাঁচাও, বাঁচাও আমায়, আমি আর পারছি না। কিন্তু তখন আর কিচ্ছু করার ছিল না। যে শক্তিকে সে নিজের স্বার্থে ব্যবহার করেছিল, সেই শক্তি যেন আজ তার বিচার করছিল। ধীরে ধীরে আগুনের সেই বলয় আরো উজ্জ্বল হয়ে উঠল। তান্ত্রিকের চিৎকার ক্রমশ ক্ষীণ হয়ে এলো। একসময় সেই আগুনের শিখার মধ্যেই তার শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে রইল। কিছুক্ষণ পর ঝোড়ো হাওয়াটাও থেমে গেল। যজ্ঞকুণ্ডের আগুন ধীরে ধীরে শান্ত হয়ে এলো। চারপাশের জঙ্গল আবার নিস্তব্ধ হয়ে উঠল। যেন এতক্ষণ যা ঘটছিল তা সবই একটা ভয়ঙ্কর স্বপ্ন। গ্রামের লোকজন তখনও বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেই রাতেই আমরা গাছের সঙ্গে বাঁধা মানুষটিকে মুক্ত করলাম। সে তখনও অচেতন ছিল, কিন্তু তার প্রাণ রক্ষা পেয়েছিল। দেবেন্দ্র আর তার দুই সঙ্গীকে গ্রামের লোকেরা ধরে নিয়ে গেল। তাদের শাস্তি গ্রামের মানুষই ঠিক করবে। আর সেই রাতের পর থেকে পদ্মঝিল গ্রামে আর কখনো এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। এই ঘটনাটা আজও আমার মনে গভীরভাবে গেঁথে আছে।
কারণ সেই দিন আবার বুঝেছিলাম লোভ আর অসৎ শক্তির শেষ পরিণতি সর্বদাই ধ্বংস। তারানাথ এই পর্যন্ত ঘটনাটা বলে থামলেন। ঘরের ভেতর তখন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। কেউ কোনো কথা বলছে না, যেন আমরা প্রত্যেকেই সেই ঘটনার ভয়ঙ্কর দৃশ্যগুলো মনে মনে কল্পনা করে ফেলেছি। তিনি আগে বলেছিলেন এই ঘটনাটা শোনার পর একটা রেশ থেকে যাবে। সত্যিই যেন তাই হলো। কিছুক্ষণ চুপ করে থাকার পর আমার মনে একটাই কথা ঘুরতে লাগলো, লোভ মানুষকে ধীরে ধীরে এমন একটা অন্ধকারের দিকে ঠেলে দেয় যেখানে সে নিজেই বুঝতে পারে না সে কিসে পরিণত হচ্ছে। আর সেই লোভই শেষ পর্যন্ত মানুষকে পিশাচে পরিণত করে, আর সেটাই হয়ে ওঠে তার ধ্বংসের কারণ। শুনছিলেন অনিশা দাসের কলমে কেদারনাথে তারানাথ, তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে সুজন, সায়ম, ঋতম, সৌম্যজিৎ, সূর্জিতা, সৌর, জ্যোতির্ময় এবং প্রণীত। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনার কেমন লাগছে, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও রোমাঞ্চকর একটি তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড। তো বন্ধুরা, আমাদের প্রিয় ঠাকুর মশাইয়ের গল্প আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।